ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক এইচএস স্টুডেন্টকে আমার পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে ইউনিট 9 এবং ইউনিট 10 নিয়ে আলোচনা করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো 2024-এ আসার সম্ভাবনা প্রবল। তাই তোমরা ভিডিওটা দেখবে এবং সমস্ত প্রশ্ন তার উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত করা আছে। আশা করি তোমরা পরীক্ষায় এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবে। বিগত যে ক্লাসগুলো হয়েছে সেখানেও অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত। আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, তোমরা কোনো জায়গায় কোনো স্কিপ করবে না, কোনো জায়গায় বাদ দিয়ে দেখবে না। আশা করি আমার ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজকের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে পরিবাহী রোধের পরিবর্তনের লেখচিত্র আঁকতে বলছে। বরাবর উষ্ণতা, ওয়াই অক্ষ বরাবর রোধ স্থাপন করলে লেখচিত্রটা এইরকম দেখতে হবে। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধটা সরলরৈখিকভাবে বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ যে বৃদ্ধি পায় তার লেখচিত্র হলো এইটা। এরপরে আমরা যদি অর্ধপরিবাহীতে আসি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে উষ্ণতা বাড়লে পরিবাহী রোধ কমে আসছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহী রোধটা হ্রাস পাচ্ছে। তাহলে দুটো লেখচিত্র থেকে আমরা সিদ্ধান্ত করতে পারছি উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, আবার উষ্ণতা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। আমরা পরের কোশ্চেনটি আসবো। পিএন সংযোগ ডায়োড ব্যবহারকারী পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র আঁকতে বলছে। ইনপুট আউটপুট যে ভোল্টেজ হয় সেটা তরঙ্গর প্রকৃতি কেমন হবে দেখাতে বলছে। পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র। তাহলে এটা হলো পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র। D1 এবং D2 এটা হলো ডায়োড, আর এই যে রেজিস্ট্যান্স RL এর সাপেক্ষে আউটপুট ভোল্টেজটা মাপা হচ্ছে। ইনপুট ভোল্টেজটা হলো VI। এর যে আউটপুট আর ইনপুট, এইটা হলো ইনপুট লেখচিত্র, অর্থাৎ এসি প্রয়োগ করা হয়েছে এবং তার বিনিময়ে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা ডিসি পাচ্ছি। তাহলে এইটা হলো D1 এর জন্য, এটা D2 এর জন্য, এটা D1, এটা D2। তাহলে এটা আমরা ইনপুট দিচ্ছি, তার বিনিময়ে এটা আউটপুট পাচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বিভব স্থাপন করলে যে লেখচিত্র পাওয়া যাচ্ছে সেটা হলো পূর্ণ তরঙ্গ একমুখী কারকের আউটপুট এবং ইনপুট লেখচিত্র। অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি বলা হয় পরীক্ষায় বর্তনী চিত্র আঁকতে, তাহলে বর্তনী আঁকবে। আর যদি বলা হয় যে ইনপুট আউটপুট যে লেখচিত্র, তাহলে এটা হলো ইনপুট আউটপুট চিত্রটা এইটা। এরপরে আমরা চলে আসছি ফটোডায়োড কি, এর আইভি লেখচিত্র এবং বর্তনী চিত্র অঙ্কন করতে বলছে। ফটোডায়োড হলো বিপরীত বায়াসে যুক্ত পিএন সংযোগ ডায়োড, যার ওপর আলো আপাতিত হলে তড়িৎ প্রবাহিত হবে। এক্স অক্ষ বরাবর বিপরীত বায়াস এবং ওয়াই অক্ষ বরাবর যদি বিপরীত প্রবাহ স্থাপন করা হয় তাহলে লেখচিত্র পাওয়া যাবে। আর এই অংশে আমরা অন্ধকার প্রবাহ বা ডার্ক প্রবাহ পাবো বা ডার্ক কারেন্ট পাবো। আর এখানে যে এইগুলো বলা হচ্ছে এগুলো ইন্টেন্সিটি বা তীব্রতা উল্লেখ করছে। তাহলে এখান থেকে পরীক্ষা আসতে পারে অন্ধকার প্রবাহ কাকে বলে বা ডার্ক কারেন্ট কাকে বলে। সংযোগ ডায়োডের নিঃশেষিত অঞ্চলে ফোটন শোষিত হলে সংযোগস্থলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের জন্য বাহকগুলি দূরে সরে যায় এবং হোলগুলি পি অংশে এবং ইলেকট্রনগুলি এন অংশে পৌঁছায়। এর ফলে ডায়োডের মধ্য দিয়ে খুব অল্প পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়।
এই যে তড়িৎ প্রবাহিত হলো অল্প পরিমাণ তড়িৎ, একেই বলা হয় অদীপ্ত প্রবাহ, অন্ধকার প্রবাহ বা ডার্ক কারেন্ট। এটা 2024 এইচএসের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য ইম্পর্টেন্ট, অন্ধকার প্রবাহ বা ডার্ক প্রবাহ কাকে বলে। এরপরে আমরা চলে আসছি, সেটা হলো অ্যান্ড গেট কি, এর ট্রুথ টেবিল এবং প্রতীক চিহ্ন আঁকতে বলছে। অ্যান্ড গেট হলো দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট বিশিষ্ট লজিক গেট, যার আউটপুট এক হবে যখন ইনপুটটা এক প্রয়োগ করা হবে। টু ইনপুট বা দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন এরকমভাবে আঁকা হয়েছে। ট্রুথ টেবিল যদি বলা হয় তাহলে ট্রুথ টেবিলটা আমরা লিখতে পারি এরকমভাবে, আমরা ট্রুথ টেবিল করতে পারি 0 0 আউটপুট 0, 0 1 আউটপুট আমার 0 বলবে, 1 0 আউটপুট 0, 1 1, তাহলে এটা হলো আমরা কি বলবো, তাহলে 1 হবে। এই জন্যে অ্যান্ড গেটের অপর নাম হলো কো ইনসিডেন্ট গেট, কারণ 0 0-তে 0, 1 1-এ 1। এই কনসেপ্ট থেকে আমরা কিন্তু অ্যান্ড গেটের অপর নাম বলতে পারি কো ইনসিডেন্ট গেট বা সমপাতিত গেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড গেট কাকে বলে পড়তে পারে, ট্রুথ টেবিল পড়তে পারে, বা কো ইনসিডেন্ট গেট কাকে বলে এবং কেন সেটাও পড়তে পারে। মনে রাখতে হবে 0 0-তে এটা 0 হচ্ছে, 1 1-এ 1 হচ্ছে। এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি এই অ্যান্ড গেটের অপর নাম কো ইনসিডেন্ট গেট, বা আমরা বলতে পারি সেটা হলো সমপাতিত গেট বলতে পারি। নর গেটকে কেন বিশ্বজনীন গেট বলা হয়, কারণ নর গেটের সাহায্যে আমরা তিনটে মৌলিক গেট অ্যান্ড গেট, অর গেট, নট গেট তৈরি করতে পারি। তাহলে সেই জন্যে আমরা নর গেটের অপর নাম কি বলবো, এটা ইউনিভার্সাল গেট বা বিশ্বজনীন গেট বলবো। আচ্ছা, নর গেট থেকে অ্যান্ড গেট কীভাবে পাবো, এইরকমভাবে দেখা যাচ্ছে নর গেট থেকে অ্যান্ড গেট পাওয়া যাচ্ছে, নর গেট থেকে অর গেট পাওয়া যাচ্ছে, নর গেট থেকে নট গেট পাওয়া যাচ্ছে। তাহলে নর গেটের সাহায্যে আমরা তিনটে গেট তৈরি করতে পারলাম। এই ধারণার জন্য আমরা নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট বা বিশ্বজনীন গেট বলতে পারি। একটি টিভি টাওয়ারের উচ্চতা 120 মিটার। যদি সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয় তাহলে টাওয়ারের উচ্চতা কত বাড়াতে হবে। আমরা জানি যে যদি উচ্চতা h হয়, পাল্লার সীমানা d হয়, তাহলে আমরা লিখতে পারি d সমান √2 RH। তাহলে এইখান থেকে আমরা প্রথম ক্ষেত্রে d1 বলবো, তারপর দ্বিতীয় ক্ষেত্রে d2 বলবো। তাহলে এই সমীকরণটাকে 1 নম্বর বলবো, এই সমীকরণটাকে আমরা 2 নম্বর বলবো। তাহলে আমরা d2/d1, আমরা যদি d2/d1 করি, d2/d1 করলে আমরা এই কনসেপ্টটা পাবো। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমরা h2-র মানটা পেয়ে গেলুম, h2 সমান h1 ইন্টু d2/d1 হোল স্কোয়ার। এখানে h1-এর মান বলা আছে 120 বলা আছে, আর d2-র মানটা দ্বিগুণ করা আছে, সেই জন্য লেখা আছে 2d1/d1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলুম 480। তাহলে কতটা বাড়াতে হবে, তাহলে আগে ছিল 120, এখন 480 হলো, তাহলে বাড়াতে হবে 360 মিটার উচ্চতা বাড়াতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের জন্য, অ্যান্টেনা কি? একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক যদি 3 × 10⁸ হার্টজ হয়, দ্বিমেরুর অ্যান্টেনা দৈর্ঘ্য কত হবে? অ্যান্টেনা হলো কয়েকটি সুউচ্চ পরিবাহী দিয়ে গঠিত সংস্থা, যার সাহায্যে উচ্চ কম্পাঙ্কের বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে প্রেরণ করা হয় বা বায়ুমণ্ডল থেকে সেগুলো গ্রহণ করা হয়। এখানে এন এর মান বলা আছে, আমরা সি এর মান জানি, আমরা জানি সি সমান এন ল্যামডা, ল্যামডার মান পেয়ে গেলুম। দ্বিমেরু বলা আছে মানে ল্যামডার মানটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত উচ্চতা হবে? 0.5 মিটার হবে। মনে রাখতে হবে যখন অ্যান্টেনা দ্বিমেরু হবে তখন 2 দিয়ে ল্যামডাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ডাইপোল যখন, তাহলে দ্বিমেরু যখন আসবে তখন আমরা 2 দিয়ে ভাগ করব। এর পরের প্রশ্নটা আছে, প্রশ্নটা হলো এরকম, একটি টিভি টাওয়ারের উচ্চতা বলা আছে 125 মিটার। টাওয়ারটি থেকে সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত যেতে পারবে? আমরা জানি d সমান √2 HR। এইচ এর মান এখানে কত বলা আছে? এইচ এর মান 125 বলা আছে, আর এর মান 6400 কিমি। এখানে মিটারে চেঞ্জ করা হয়েছে, তাহলে দেখা যাচ্ছে 40,000 মিটার হবে। 40,000 মিটার মানে 40 কিমি আমরা বলতে পারি। পরের কোশ্চেন যেটা আছে সেটা হলো বিস্তার মডুলেশনের সুবিধা কি? বিস্তার মডুলেশন বা বিস্তার বিরূপণে চ্যানেল পরিভেদ কম, তাই রেডিও স্টেশন তৈরি করা সম্ভব। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নাম্বার 2 হলো এর উৎপাদন, প্রেরণ, গ্রহণ, এই যে মানে এটা হলো খুব সোজা।
তাহলে এম তরঙ্গ মানে অ্যামপ্লিটিউড মডুলেশন বা বিস্তার মডুলেশন, এর যে উৎপাদন, প্রেরণ, গ্রহণ সবই কিন্তু খুব সোজা। আর এই যে ব্যয়টা, সমগ্র সিস্টেমটার যে ব্যয় বা কস্ট অত্যন্ত কম, সেই জন্য আমরা বিস্তার মডুলেশনকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। 9টা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় বর্তনী চিত্র আঁকতে বলছে। এটা হলো ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় বর্তনী চিত্র। এখানে দেখাচ্ছে ভিআই, ভিআইটি হলো ইনপুট ভোল্টেজ, V0 এটা আউটপুট ভোল্টেজ। এটাকে বলা আইবি, আইবি মানে বেস কারেন্ট বা ভূমি প্রবাহ, আইসি মানে কালেক্টর কারেন্ট বা সংগ্রাহক প্রবাহ, আই মানে এমিটার কারেন্ট বা নিঃসারক প্রবাহ, এটা মনে রাখতে হবে। আর এখানে আরবি বলা আছে, তাহলে বেস রেজিস্ট্যান্স বা ভূমির যে রোধটা, আরসিটা কি হবে, এটা হলো কালেক্টর রেজিস্ট্যান্স। ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় যে বর্তনী চিত্র, এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয় 2024 পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যাবে। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা খাতায় বারবার প্র্যাকটিস করবে এবং কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো হোক এবং তোমাদের জীবন খুব মসৃণ হোক।